30শে জুলাই 2010 চণ্ডীগড়ের সেক্টর 28-এর করণ ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি ফাঁকা জায়গায় পাওয়া যায় একটি 22 বছরের তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ। দেখেই বোঝা যায় যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বহু দিনের বহু চেষ্টা, বহু জনরোষের পরেও খুনিকে কিন্তু ধরা যায় না, ধরা যেতও না যদি না দীর্ঘ 12 বছর পর সেই একই জায়গায় একইভাবে আরও একটি খুন না হয়ে যেত। নমস্কার, আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা আপনাদের গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ পুলিশের খাতা থেকে। কি ঘটেছিল বলুন তো সেদিন সেই তুমুল বৃষ্টির রাতে নেহা এহলোয়াতের সাথে? কেন প্রায় 800 জনকে জেরা এবং 100 জনের ডিএনএ টেস্টের পরেও পুলিশ ধরতে পারছিল না খুনিকে? চলুন শুরু করি সেই খুনের রাত থেকে। সেই অভিশপ্ত রাতটায় প্রকৃতিও কাঁদছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। মেয়েটা স্কুটি করে কোথাও একটা থেকে তার বাড়ির দিকে ফিরছিল। ফিরতে ফিরতে প্রচণ্ড বৃষ্টি আসায় মেয়েটা স্কুটিটির সাইডে রেখে একটি শেডে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় একজন ব্যক্তি তার পিছন থেকে এসে একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। তার মাথাটা গিয়ে লাগে স্কুটির কাছে, তার মাথা ফেটে যায়। তারপর সেই আহত মেয়েটিকে খুনি টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। সেখানে গিয়ে তাকে ব্রুটালি রেপ করে এবং তারপর খুন করে তার স্কুটির পাশে তার দেহটা ফেলে রেখে, অর্ধনগ্ন দেহটা ফেলে রেখে খুনি সেখান থেকে পালিয়ে যায়। এর খানিকক্ষণ বাদে বৃষ্টি একটু থামলে লোকজন আবার রাস্তায় বেরোয়। তখন তারা আবিষ্কার করে সেই অর্ধনগ্ন দেহটিকে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে, ঘটনাস্থলে এসে দেখে মেয়েটির দেহটি পড়ে রয়েছে তার স্কুটির পাশে। মেয়েটির দেহে রক্তে ভেসে যাচ্ছে এবং স্কুটিটিতেও রক্তের দাগ। পুলিশ দেখেই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ খুনের মামলা নয় বা কোনো দুর্ঘটনা নয়। মেয়েটিকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়। নিয়ারবাই যে হসপিটাল ছিল সেখান থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। নির্যাতিতার পকেট থেকে তার আইডি কার্ড পাওয়া যায়, সেখান থেকে তাকে শনাক্ত করা হয় নেহা এহলোয়াত হিসেবে। জানা যায় যে সে সেক্টর 38-এর বাসিন্দা, মানে সেক্টর 28-এ এই দুর্ঘটনাটা ঘটেছিল। আর সে সেক্টর 38-এর বাসিন্দা এবং একজন MBA ছাত্রী। নেহার বাবা রাজবীর সিং জানান যে নেহা সন্ধে 6টা নাগাদ স্পোকেন ইংলিশ ক্লাসে যাওয়ার জন্য বেরিয়েছিল। তার 9টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তারপর আর সে ফিরে আসেনি। রাত প্রায় 11টা নাগাদ তার বাবা মা খবর পায় যে তাদের মেয়ে স্কুটিটা করণ ট্যাক্সি স্ট্যান্ডে পড়ে আছে। তারা সেখানে গিয়ে পাবলিকের মুখে শুনতে পায় যে পুলিশ তাদের মেয়েকে হসপিটাল নিয়ে গেছে। তারা হসপিটাল গিয়ে জানতে পারে মেয়ে আর নেই। এবার প্রশ্ন ওঠে, এটা কি সাধারণ কোনো লুটপাটের ঘটনা, নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে খুন? পুলিশ 302 খুন এবং 376 ধারা অর্থাৎ ধর্ষণের ধারায় খুনের মামলা দায়ের করে এবং একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যাকে SIT বলে সংক্ষেপে, সেই SIT গঠন করে। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা, ফিঙ্গারপ্রিন্টস এবং অন্যান্য ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করা হয়। নেহার জামার মধ্যে সিমেনের ট্রেসও পাওয়া গিয়েছিল। কিন্তু সমস্যা কি জানেন? বৃষ্টির জলে না অধিকাংশ প্রমাণই ধুয়ে গেছিল। নেহার শরীরে প্রায় 40টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া দাঁতের দাগ পাওয়া গেছিল, যেখান থেকে দাঁতের ছাপটা মিলেছিল খুনির। এছাড়া মাথার পিছনে ওই গভীর ক্ষত তো ছিলই। পুলিশ প্রথমেই নেহার বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করে যে নেহার কাছে কোনো ফোন ছিল নাকি। তারা বলে যে হ্যাঁ, নেহার কাছে 2টো ফোন ছিল, কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে কোনো ফোন খুঁজে পায়নি। মানে তার ফোনগুলো কেউ তো একজন চুরি করেছে, নয় খুনি নয়তো অন্য কেউ। পুলিশ প্রথমেই মোবাইল ট্রেসিং শুরু করলো। একটা মোবাইল পাওয়া গেল, জানেন, সেক্টর 15-র একজন লোকের কাছ থেকে একটি মোবাইল পুলিশ উদ্ধার করলো। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে সে সেক্টর 5-এর একটি মোবাইলের দোকান থেকে খুব কম দামে এই ফোনটি কিনেছে। পুলিশ সঙ্গে সঙ্গে গেল সেই দোকানে। সেই দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারলো যে এই খানিকক্ষণ আগেই একজন ব্যক্তি মাত্র 300 টাকার বিনিময়ে ফোনটি বিক্রি করে গেছিল, তাই সে ফোনটি কিনে নিয়েছিল। সেই দোকান থেকে আরও ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেল।
এনসিআইবি মানে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে খোঁজ শুরু করলো। মানে আপনারা জানেন তো, অনেক সিনেমা টিনেমায় দেখেছেন যে ওই ফিঙ্গারপ্রিন্টগুলো তাদের ডেটাবেসে যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, মানে পূর্ববর্তী ক্রিমিনালদের ফিঙ্গারপ্রিন্টস, সেখানে মিলিয়ে দেখা হয়। সেই মিলিয়ে দেখার কাজ তারা শুরু করলো, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো মিল পাওয়া গেল না। সুতরাং পুলিশের হাতে আর কিছুই রইল না। পুলিশ এরপর কী করলো, স্থানীয় যত ক্রিমিনাল ছিল এবং রেপিস্ট ছিল, বলতে খুব খারাপ লাগে যে রেপিস্টদের আবার তুলে আনতে হলো, আমাদের দেশে রেপের জন্য কোনো ক্যাপিটাল পানিশমেন্ট নেই, তো তাদেরকে ধরে এনে থানায় তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ অ্যানালিসিস করা হলো। কিন্তু আবার রেজাল্ট ফিরে গেল সেই শূন্যতে, কারণ কারোর ডিএনএ রিপোর্টের সাথে কোনো ম্যাচ এলো না। পুলিশ এরপর ওই এলাকায় যতগুলো মোবাইল অ্যাক্টিভেটেড ছিল, মানে যতগুলো নাম্বার অ্যাক্টিভেটেড ছিল ওই রেপের এলাকায়, সেই নিয়েও তদন্ত শুরু করলো, কিন্তু সেখান থেকেও না কাউকেই খুঁজে পেল না পুলিশ। মনে রাখতে হবে ঘটনাটা কিন্তু 2010-এর। তখনও ডিএনএ ম্যাপিং বলুন কিংবা ফোন ট্রেসিং বলুন, এগুলো আজকের মতো এতটা উন্নত ছিল না। কিন্তু তবু পুলিশ সাধ্যমতো চেষ্টা করেছিল। তার কারণ হচ্ছে, এক তো নেহার বাবা সব সময় পুলিশের পিছনে পড়েছিল তদন্ত যাতে সঠিকভাবে এগোয় সেটা দেখার জন্য, এবং লোকাল নিউজ মিডিয়াও একটা খুব ভালো রোল পালন করেছিল, তারা সব সময় পুলিশকে চাপে রেখেছিল। কিন্তু রেজাল্ট শূন্য। এবার পুলিশ তদন্ত করতে শুরু করলো অন্য একটা অ্যাঙ্গেলে। আমাদের বাবা মায়েরা না আমাদের অনেক পার্সোনাল খবর জানতে পারে না। এবার নেহার বাবাকে যখন পুলিশ জিজ্ঞেস করেছিল, নেহার বাবা বলেছিল যে না, আমার মেয়ে পড়াশোনা ছাড়া প্রেম টেমের ব্যাপারে কোনোদিনই এগোয়নি। কিন্তু পুলিশ সে কথাটা বিশ্বাস করেনি। পুলিশ তুলে আনলো নেহার দুজন বন্ধু কুনাল এবং সনেশকে। তাদের সাথেই নেহার সব থেকে বেশি ঘনিষ্ঠতা ছিল। তাদেরকে তুলে এনে তাদের ডিএনএ টেস্ট করা হলো, কিন্তু এখানেও ফলাফল শূন্য। নেহার আরও 4 জন বন্ধু, একজন মহিলা এবং বাকি 3 জন পুরুষ, তাদেরও নার্কো টেস্ট করা হলো এবং ডিএনএ টেস্টও করা হলো সেন্ট্রাল ফরেন্সিকে, গুজরাটের সেন্ট্রাল ফরেন্সিকের যে ডিভিশন আছে সেখানে, কিন্তু সেখানেও ফলাফল আবার শূন্য। 2011 সাল নাগাদ নেহার আরও 5 জন বন্ধুর ব্রেন ম্যাপিং এবং নার্কো টেস্টের জন্য কোর্টের থেকে অনুমতি পেল পুলিশ। এর মধ্যে একজনের ফোন রেকর্ড বলছে যে 8:15 নাগাদ সে নেহার সাথে কথা বলেছে ফোনে। নেহা মারা গেছিল 8:30 থেকে 10টার মধ্যে। পুলিশ লাফিয়ে উঠল, তাদের সবার ব্রেন ম্যাপিং করা হলো, ডিএনএ টেস্ট করা হলো, কিন্তু এবারেও পুলিশের হাত ফাঁকা, কিচ্ছু পেল না পুলিশ পড়ল আতান্তরে। নেহার বাবা বলল পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না, যদি ঠিকঠাক তদন্ত করতো তাহলে এতদিনে কাউকে না কাউকে তো অ্যারেস্ট করতো। এবার নেহার বাবার কথারও কিন্তু যৌক্তিকতা আছে। ততদিনে 2012 সাল চলে এসেছে, ঘটনা ঘটেছে 2010 সালে। আমি বলেছিলাম মনে আছে যে নেহার জামার মধ্যে সিমেন স্যাম্পল পাওয়া গেছিল। সেই সিমেন স্যাম্পল সেন্ট্রাল ফরেন্সিক ইউনিট যে গান্ধীনগরে ছিল সেখানে গেছিল ডিএনএ টেস্টের জন্য, কিন্তু তার কোনো রিপোর্টই পাওয়া যায়নি 2012 সাল পর্যন্ত। নেহার বাবা প্রেসের কাছে গিয়ে বলল পুলিশের এই অকর্মণ্যতার কথা। পুরো চণ্ডীগড় উত্তাল হয়ে গেল নেহার বাবার কথায়। এত ঝামেলার পর 2013 সাল নাগাদ ফাইনালি ফরেন্সিক ডিপার্টমেন্ট তথ্য দিল যে হ্যাঁ, সত্যিই নেহাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল এবং তার ডিএনএ টেস্টের রিপোর্টটিও তারা পুলিশকে সাবমিট করল। কিন্তু তাতে কি, মানে ডিএনএ স্যাম্পল তাদের কাছে রইল, কিন্তু তারা তার বেশি তো এগোতে পারল না। ফলে 2020 সাল নাগাদ পুলিশ আদালতে গিয়ে বলল যে এটা আনট্রেসড কেস, যার মানে দাঁড়াচ্ছে এইটা যে এটা পুরোপুরি ফেল্ড কেস। এটা নিয়ে পুলিশ অনেক তদন্ত করেছে, কিন্তু তাদের হাতে এমন কোনো তথ্য পৌঁছচ্ছে না যেটা দ্বারা তারা ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারে, মানে কেস বন্ধ। নেহা আহলাওয়াত কেস হয়তো চাপাই পড়ে যেত, কারণ এরকম রেপ কেস তো আমাদের দেশে পরপর ঘটতেই থাকে। সেই কেসের ভারে হয়তো এই কেসটা চাপা পড়ে যেত, কিন্তু হয়তো তাকে সুবিচার দেওয়ার জন্যই 2022 সাল নাগাদ আরও একটা এরকমই দুর্ঘটনা ঘটে গেল। 2022 সালে চণ্ডীগড়ের মালোয়া জঙ্গল থেকে 40 বছরের একটি মেয়ের হাত পা বাঁধা অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া গেল, তার মুখে কাপড় কোঁচা। মেয়েটিকে আইডেন্টিফাই করা হলো মনদীপ কৌর হিসেবে। তার স্বামী জানালেন মেয়েটিকে মাত্র 15 মিনিট আগে তিনি বাজারে ছেড়ে অন্য একটি দোকানে গিয়েছিলেন এবং তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি তোমার কেনাকাটা হয়ে গেলে বাড়ির দিকে ফিরে যেও, আমিও বাড়ির দিকে ফিরবো, রাস্তায় আমরা মিট করে নেব। পুলিশ দেখল যে মনদীপ কৌর কেসটার সাথে নেহার কেসটার প্রচণ্ড মিল। দুটোতেই একা থাকা মহিলাকে টার্গেট করা হয়েছে।
প্রথমে আঘাত করা হয়েছে, তারপর তাকে ব্রুটালি ধর্ষণ করা হয়েছে এবং সবার শেষে গলা টিপে খুন করে অর্ধনগ্ন দেহ জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া হয়েছে। তাই এই দুটো মামলাকে যুক্ত করে পুলিশ তদন্ত শুরু করল। প্রথমেই পুলিশ এই মনদীপ কর কেস থেকে পাওয়া ওই ডিএনএ স্যাম্পল, মানে এখান থেকে ওই সিমেন স্যাম্পল এবং ব্লাড স্যাম্পল পাওয়া গেছিল, সেগুলো পরীক্ষা করে জানতে পারলো যে নেহা আহলাওয়াতকে যে খুন করেছে আর মনদীপকে যে খুন করেছে দুজনেই একই ব্যক্তি। এবার এখন তো ডিএনএ ম্যাপিং অনেক উন্নত। ডিএনএ ম্যাপিং করে পুলিশ একটা সম্ভাব্য প্রোফাইল তৈরি করলো খুনির বয়স হবে 40-এর আশেপাশে এবং তার হাইট হবে 5 ফুট 6 থেকে 5 ফুট 10-এর মধ্যে। আমরা বিভিন্ন গল্পের বইয়ে পড়েছি যে কোনো খুনিকে ধরতে গেলে পুলিশকে কতটা পরিশ্রম করতে হয়, পুলিশ নাকি ছদ্মবেশও নেয়। আমরা স্টোনম্যান কেসে তো দেখেওছি যে পুলিশ ভিখারির ছদ্মবেশ নিয়ে বহুদিন রাস্তায় শুয়েছিল। এই মামলাতেও তাদের ছদ্মবেশের রাস্তায় নিতে হলো, কারণ ফরেন্সিক ডিপার্টমেন্ট যে ডিএনএ ম্যাপিং করেছিল সেখান থেকে তারা আরেকটা তথ্য পুলিশকে জানিয়েছিল যে খুনি প্রচণ্ড চালাক, সে কোনো রকম প্রমাণ ঘটনাস্থলে ফেলে যায়নি। কিন্তু কি জানেন তো, খুনি যত চালাকি হোক, পারফেক্ট ক্রাইম বলে কি কিছু হয়? এক্ষেত্রেও ছিল না। এক্ষেত্রে প্রমাণ ছিল খুনির ওই ডিএনএ স্যাম্পল আর তার দাঁতের দাগ। পুলিশ একটা জিনিস বুঝে গেছিল যে যদি কোনোভাবে তারা খুনির থেকে তার ডিএনএ স্যাম্পলটা নিতে পারে তাহলেই তারা খুনিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারবে, তাদের হাতে তো প্রমাণ রয়েছেই। এরপর শুরু হয় পুলিশের বিশেষ প্রস্তুতি। তখন এসএসপি ছিলেন কম্বরদীপ কর। তিনি একটি স্পেশাল টিম গঠন করেন বেশ কিছু পুলিশ এবং বেশ কিছু ফরেন্সিক টিমের মেম্বারদের নিয়ে। পুলিশ ইউনিফর্ম ছেড়ে তারা ডাক্তার এবং নার্সের ইউনিফর্ম পরে এবং 2022 সাল নাগাদ যেখানে খুনটা হয়েছিল তার আশেপাশে মেডিকেল ক্যাম্প তৈরি করে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কড়া নাড়ে ব্লাড টেস্টের নাম করে। এইভাবে প্রায় 800 জনের রক্তের নমুনা সংগ্রহ করে পুলিশ এবং অবশেষে তারা গিয়ে পৌঁছয় শাহপুর কলোনিতে। সেখানে ড্রাগ অ্যাডিক্ট ট্যাক্সি চালক মনু কুমারের ব্লাড স্যাম্পল তারা কালেক্ট করে এবং টেস্ট করে জানতে পারে আসল খুনি এই মনু কুমারই। এই কেসের সবথেকে আশ্চর্য এবং ভয়ঙ্কর দিক কোনটা জানেন? প্রথম খুনটা যেখানে হয়েছিল সেখান থেকে এই মনু কুমারের বাড়ি ছিল 500 মিটারের মধ্যে। এই 500 মিটার দূরত্ব অতিক্রম করতে পুলিশকে দিতে হয়েছিল 14টা বছর। মেয়েটার সুবিচার পেতে লেগে গেল 14টা বছর। এই ঘটনা শুধু চণ্ডীগড় না, গোটা দেশের মানুষকে অবাক করে দিয়েছিল। এই সময় মানে পুলিশ যখন মনু কুমারকে অ্যারেস্ট করেছে তারপর পুলিশের কাছে নতুন একটা তথ্য আসে। শুধু এই দুটো খুন না, 2008 সালে হিমাচলের চাম্বা থেকে আরও একটা কেসের রিপোর্ট পুলিশের কাছে আসে। সেই রিপোর্টে দেখা যায় 5 বছরের একটি বাচ্চাকে রেপ করে অ্যারেস্ট হয়েছিল মনু কুমার, কিন্তু প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে গিয়েছিল। পুলিশে জেরায় প্রথমে মনু সমস্ত অপরাধ অস্বীকার করে, কিন্তু পরে যখন পুলিশ তাকে ডিএনএ টেস্টের কথা জানায় তখন সে এক এক করে 3টে অপরাধের কথাই স্বীকার করে। সে পুলিশকে জানায় যে প্রথম খুনটা করার পরে মানে নেহাকে খুন করার পরে সে চণ্ডীগড় থেকে বেশ কিছু দিনের জন্য প্রায় 6 মাসের জন্য হাওয়া হয়ে গিয়েছিল, অনেক দূরে পালিয়ে গিয়েছিল। সেই কারণেই পুলিশ যখন প্রথম ধাক্কায় বেশ কিছু লোককে তুলে এনেছিল এবং তাদের ডিএনএ টেস্ট করেছিল তার মধ্যে এই মনু কুমার ছিলই না। পুলিশ জানাচ্ছে যে মনু কুমারের কোনো মোবাইল ফোন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আধার কার্ড পর্যন্ত ছিল না, যে কারণে তাকে ট্রেসই করা যায়নি। এই মনু কুমার ছিল একজন সিরিয়াল কিলার এবং সিরিয়াল রেপিস্ট। তার বিরুদ্ধে টোটাল 6টা অপরাধমূলক মামলা চলছে, তার মধ্যে ডাকাতি, চুরি এগুলোও রয়েছে। পুলিশের কাছে মনু কুমারের স্বীকারোক্তি ছাড়াও যথেষ্ট ফরেন্সিক এভিডেন্স রয়েছে। বিচার এখনো চলছে, কিন্তু আশা করা যায় মনু কুমার ঠিক শাস্তি পাবে। একটা জিনিস খেয়াল করে দেখলেন তো, পুলিশ যদি চায়, পুলিশ যদি চেষ্টা করে, অপরাধী যত চালাকি হোক না কেন সে আলটিমেটলি গিয়ে ধরা পড়বেই। আমরা এর আগে বেশ কয়েকটা কেসে, আরুষি তলবার কেস, ইন্দ্রাণী বোরা কেস, অনেকগুলো কেসে আমরা পুলিশের অপদার্থতা দেখিয়েছিলাম, তাদের প্রমাণ লোপাট করে দেওয়া দেখিয়েছিলাম, কিন্তু এই কেসটায় দেখুন পুলিশ চেয়েছে এবং পুলিশ অপরাধীকে ধরেছে। আমরা টিম অপরাধ সূত্র চাইব পুলিশ এরকমই সফলতার সঙ্গে এই ধরনের মেন্টালিটির যারা, এই ধরনের বিকৃত মানসিকতার যারা, তাদের ধরুক এবং শাস্তি দিক। যাই হোক, আজকের কেসটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, হাইপ করলে আমাদের বড় উপকার হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।